আসসালামাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা শুরু করব তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে। আগের দুই অধ্যায় মিলে আমরা কিন্তু অনেকগুলো ভিডিও দেখে শেষ করেছি। আজকে থেকে আমরা সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু করব। তো চলো আমরা অধ্যায়টা শুরু করে দিই। জীবদেহ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের নেই বস্তু দিয়ে গঠিত। এরা একটির উপর একটি সজ্জিত হয়ে জীবদেহ গঠন করে। একটি জীবদেহের প্রত্যেকটি বক্সই প্রায় একই ধরনের, তাই এদেরকে গঠন ও কাজের একক বলা হয়। এরা কোষ নামে পরিচিত। তোমরা নিশ্চয়ই ইট দিয়ে দেয়াল বানাতে দেখেছো। একটির উপর একটি সাজিয়ে যেমন দেয়াল নির্মাণ করা হয়, তেমনই কিন্তু একটির উপর একটি কোষ সাজিয়ে একটি জীবদেহ গঠিত হয়। এখন দেখো আমরা এই অধ্যায়ের শেষে আমরা কি কি বিষয় শিখতে পারবো। একটা হচ্ছে কোষ ব্যাখ্যা করতে পারবো। তারপর আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। জীবদেহের কোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। জীবদেহের নানা কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারবো। উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো। সো এই বিষয়গুলো মূলত আমরা এই অধ্যায় শেষ করার পর আমরা অবশ্যই চিহ্নিত করতে পারবো বা আমরা শিখতে পারবো। সো এবার চলো আমরা আমাদের পাঠ 1-2 অর্থাৎ কোষ, এটা নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই। কোষ হচ্ছে জীবের গঠন একক। একক কাকে বলে তা তোমরা কিন্তু জেনেছো। এগুলো কিন্তু তোমরা প্রথম অধ্যায়ে জেনেছো। জীবদেহের গঠন ও কাজের একককে কিন্তু আমরা কোষ বলে। ঠিক আছে, কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত। তোমরা রাজমিস্ত্রিদের ইট দিয়ে দেয়াল বানাতে দেখেছো। একটি দেয়াল বানাতে কতগুলো ইট লাগে? তোমরা বলবে অনেক অনেক ইট লাগে। ঠিকই বলেছ, অসংখ্য ইট জুড়ে দিয়ে একটি দেয়াল তৈরি হয়। এভাবে ধীরে ধীরে একটা মস্ত পাকা বাড়ি তৈরি হয়ে যায়। বাড়িটি তৈরির কাজ শেষ হলে প্রতিটি ইটকে আলাদা করে দেখা যায় না। গাঁথার আগে সবাই বলো তো ইট, আর এখন বলছে পাকা বাড়ি। তাই তো তোমার আমার সবার শরীরে কিন্তু এরূপ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ইটের আকারের বক্স দিয়ে তৈরি। বাইরে থেকে তা বোঝা যায় না। এসব বক্সগুলো এখন আমরা কোষ বলে জানি। অ্যামিবা বা ক্লোরেরা মাত্র একটি কোষ দ্বারা গঠিত। কে প্রথম কোষ আবিষ্কার করেন তা কি তোমরা জানো? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। 1665 খ্রিস্টাব্দে 1665 সালে বোতলে ছিপিয়ে পরীক্ষা করতে গিয়ে মৌচাকের নেই কতগুলো বক্স পরপর সাজানো দেখতে পান। ঠিক আছে, এগুলোকে তিনি কোষ নাম দেন। এগুলো ছিল মৃত কোষ। জীবন্ত কোষে প্রোটোপ্লাজম থাকে। প্রকৃতপক্ষে তিনি কোষের চারদিকের দেয়ালই শুধুমাত্র দেখতে পেয়েছিলেন। তিনি কিন্তু পুরো কোষটাকে দেখতে পাননি। তখন কিন্তু এই যে দেখো এখানে এটা রবার্ট হুকের অণুবীক্ষণ যন্ত্র দেওয়া রয়েছে। এটা কিন্তু একটা আলোক অণুবীক্ষণ যন্ত্র। এগুলো তোমরা বড় ক্লাসে জানতে পারবে। আলোক অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু আমরা কোষের সব কিছু দেখতে পাই না। এগুলো তোমরা বড় ক্লাসে জানতে পারবে। এগুলো নিয়ে আমি বেশি একটা আলোচনা করবো না। জীবকোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপস্থিতিতে বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে ভাগ করতে পারি, যথা আদিকোষ ও প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াস আবরণ থাকে। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়, যথা দেহকোষ ও জননকোষ। দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জননকোষের কাজ হচ্ছে জীবের প্রজননে অংশ নেওয়া। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতি কোষ দেখা যায়, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি ইত্যাদি। সাধারণত কোষ এত ক্ষুদ্র যে খালি চোখে আমরা এদেরকে দেখতেই পাই না। আমাদেরকে যদি কোষ দেখতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এরকম অণুবীক্ষণ যন্ত্র সাহায্য নিতে হয়। সো এবার চলো আমরা পার্ট 3 এবং 4 এবং এই অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আরেকটা রয়েছে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পার্ট 3 এবং 6, সেটা হচ্ছে একটি জীব কোষের গঠন। একটি জীব কোষ এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না, তাই বলে মানুষ কিন্তু বসে নেই। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবে দেখা যায়। বর্তমানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো কিন্তু ভালো দেখা যাচ্ছে। এর ফলে কোষে অনেকগুলো অঙ্গাণু কিন্তু এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এবার কোষের প্রধান প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, সো এর আগে আমি একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই দুইটা কোষের আঁকা কিন্তু তোমাদেরকে শিখতে হবে। তোমরা যদি সহজে আঁকতে না পারো আমাকে অবশ্যই বলবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে এটা কীভাবে আঁকা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সো দেখো, কোষ প্রাচীর। শুধু উদ্ভিদ কোষে কিন্তু আমরা কোষ প্রাচীর দেখা যায়। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। এটি জড় পদার্থের তৈরি থাকে। কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, এটাকে ক্ষুপ বলে।
কোষপ্রাচীরে কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষপ্রাচীরের কাজ কি? কোষপ্রাচীরের কাজ হচ্ছে কোষপ্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভিতর ও বাইরের মধ্যে বাইরের যে তরল আছে তরল পদার্থে চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভিতরের অংশকেও কিন্তু রক্ষা করে। ঠিক আছে, এরপরে একটা অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলি নেই থকথকে বা আধা তরল বস্তুটিকে আমরা বলি প্রোটোপ্লাজম। একে জীবনের ভিত্তি বলা হয়। এখান থেকে তোমার একটা কোয়েশ্চেন আসতে পারে, জীবনের ভিত্তি কাকে বলা হয়? কাকে বলা হয়? প্রোটোপ্লাজমকে মূলত আমরা জীবনের ভিত্তি বলে থাকি। এর 3টি অংশ রয়েছে। এক হচ্ছে কোষঝিল্লি, 2 হচ্ছে সাইটোপ্লাজম, 3 হচ্ছে নিউক্লিয়াস। এগুলো আস্তে আস্তে আমরা শিখতে পারবো। দেখো, ফার্স্টে হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লি হচ্ছে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কিন্তু আমরা কোষঝিল্লি বা সেল মেমব্রেন বলে। ঠিক আছে, এই যে তোমাদেরকে দেখাই, এখানে চিত্রটা তোমরা একটু খেয়াল করো। এই যে কোষঝিল্লি, এই যে এখানে এই যে এই দাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলত কোষঝিল্লি। আর এখানে যে বাইরে এটা হচ্ছে প্রাণীকোষ, প্রাণীকোষে এই কোষঝিল্লি হচ্ছে এটা। সো এই কোষঝিল্লিটা মূলত কি বলতো? কোষঝিল্লিটা হচ্ছে নরম পর্দা। ঠিক আছে, এটাকে আমরা সেল মেমব্রেন বলে থাকি। কোষের ভিতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ, গ্যাসের চলাচল এটা নিয়ন্ত্রণ করে। এরপর রয়েছে কে? সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে, দেখো, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে কিন্তু আমরা সাইটোপ্লাজম বলি। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। কিছু শরীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়, যেমন সালোক সংশ্লেষণ। সাইটোপ্লাজম দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিমে দেওয়া হলো। দেখো, ফার্স্টে রয়েছে কে? প্লাস্টিড। এগুলোকে বর্ণাধারও বলা হয়। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি তা সবই কিন্তু এই প্লাস্টিডের কারণ। সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। বর্ণহীন প্লাস্টিড কিন্তু খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খেয়াল করো। তো প্লাস্টিড কিন্তু মূলত 3 প্রকার। প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। লিখে দিই, তোমরা এই পার্টটা পড়লেই বুঝতে পারবা যে প্লাস্টিড আসলে মূলত 3 প্রকার। কীভাবে 3 প্রকার দেখো তো একটু। ফার্স্ট হচ্ছে কি? একটা সবুজ প্লাস্টিড। ঠিক আছে, সবুজ প্লাস্টিড, এই যে সবুজ প্লাস্টিড। এরপর হচ্ছে রঙিন প্লাস্টিড, তারপর হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। আচ্ছা, তারপরের অংশে যাই আমরা, সেটা হচ্ছে কোষ গহ্বর। হ্যাঁ, পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা রয়েছে, এটাকে কোষ গহ্বর বলে। নতুন কোষের গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু একটি পরিণত উদ্ভিদ কোষে এই গহ্বরটি বেশ বড়। উদ্ভিদ কোষে অবশ্যই কোষ গহ্বর থাকবে। একটি প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে যদি থাকে তাহলে সেটি হবে ছোট। কোষ গহ্বরে যে রস থাকে তাকে আমরা বলি কোষরস। কোষ গহ্বরে উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ গহ্বর কোষরসের আধার হিসেবে কাজ করে। ইহা ছাড়া কোষের উপর কোনো চাপ এলে তাও কিন্তু সে নিয়ন্ত্রণ করে। তারপর রয়েছে কি? মাইটোকন্ড্রিয়া। এটা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্গাণু। একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়, কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এরা দন্ডাকার, বৃত্তাকার, তালকাকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, অর্থাৎ এদের পর্দা থাকে 2টা, একটা বহিঃস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর। বাইরের স্তর মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি হচ্ছে ভাঁজযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা, তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা শক্তির আধার বলি। আরেকটা নাম আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। এটা তোমরা বড় ক্লাসে উঠলে জানতে পারবে, আমি জাস্ট বলে রাখলাম। তোমরা এটা মনে রাখতে পারলে রাখবা, না রাখতে পারলে সমস্যা নেই। ঠিক আছে, এটাকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নেক্সট ভিডিও দেখা হবে, এই নিউক্লিয়াস নিয়ে মূলত আলোচনা করব এবং এখান থেকে আমরা সামনে আগানোর চেষ্টা করব এবং মনে হয় আগামী ভিডিওতে আমাদের এই চাপটা শেষ হয়ে যাবে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।